অনার্স চতুর্থ বর্ষের বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য গ্রন্থ হতে মুক্তিযুদ্ধের নির্বাচিত একটি গল্প ভূষণের একদিন। গল্পটির লেখক হাসান আজিজুল হক। সেই সময়টা এপ্রিল মাস। ভূষণ একটু আগে বাড়ি থেকে বেরিয়ে আকাশ দেখছিল। রোদ তখনও ঝাঝা করছে। খালের পশ্চিম পাড়ের বড় গাছগুলোর ছায়া এখনও পানির ওপর এসে পড়েনি। কিন্তু ভূষণ আর দেরি করতে পারল না। সে শালতি বেরিয়ে পড়ল। তার মেজাজ আছে ভীষণ খিচড়ে। শালতি ঘুরলেই রোদ সোজাসুজি তার মুখে এসে পড়ছে। খোঁচা খোঁচা দাড়ি গোঁফের বাইরে মুখের যেটুকু বেরিয়ে আছে সে অংশটুকু আয়নার মতো চকচক করে উঠছে। তখন দেখা যায় মানুষের মুখ কতটা বীভৎস হতে পারে। ভূষণ রাগের চোটে দাঁত খিঁচোচ্ছে, মুখ খারাপ করে গালাগালি করছে। এপ্রিল মাসের বেলা আড়াইটার রোদ কি তো বটেই। আশেপাশে যা কিছু তার চোখে পড়ছে সব কিছুকেই সে খিস্তি শুনিয়ে দিচ্ছে। অথচ মুখটা বন্ধ করলেই ভূষণ একেবারে বেচারা। ছোট ছোট চোখ দুটি কপালের ভেতর থেকে পিট পিট করে। ভূষণ কেমন শান্তভাবে বলে, এগে আমার নাম ভূষণ দাস, তবে আমরা সেই দাস নই যাদের ঋষি বলে। একটু লজ্জিতভাবে ভূষণ বোঝাতে চেষ্টা করে যে জাত ব্যবসায় সে মুচি নয়। ভূষণ হচ্ছে চাষি জাতি। তার এই 50 বছরের জীবনে সে চাষের কাজ ছাড়া অন্য কিছুই করেনি। এই সত্যটা তার পেশিতে লেখা রয়েছে, যে কেউ পড়ে নিতে পারে। তার পেশিগুলোর সবই পাকিয়ে গিয়েছে। পায়ের ডিমটা লোহার বলের মতো। গোড়ালি থেকে একটা মোটা আঁকা বাঁকা শিরা উঠে হাঁটু পেরিয়ে গিয়েছে। এসব থেকে বোঝা যায় ভূষণ সমস্ত জীবনেই চাষি। মাটি ছাড়া এই মানুষ আর কোথাও কাজ করেনি। বীজ ছড়িয়েছে, চারা পুঁতেছে, জমি নিড়িয়েছে, ধান কেটেছে, ফসল বয়ে নিয়ে গিয়ে গোলাজাত করেছে। অথচ এটাও সত্যি, নিজের ভিটে আর ভিটের সঙ্গে লাগোয়া 10 কাঠা জমি বাদ দিয়ে ভূষণের কোনো জমি নেই। এ প্রসঙ্গে ভূষণের মন্তব্য হলো, আমার বাপ পিতামহ বড়লোক ছিল, বলতে গেলি জমিদার ছিল। এই রকম একটা কথা বলে ভূষণ ছোট ছোট চোখ পিট পিট করে দূরের দিকে চাইবে। একেবারে দিগন্ত পর্যন্ত নজর দিয়ে একবার মাঠটাকে জরিপ করে নেবে। লোকটার হাড় মোটা, হাতের থাবা দুটো বড় বড়, সমস্ত জীবন ধরে হাল চষে। কোদাল চালিয়ে থ্যাবড়া হয়ে গিয়েছে হাতের পাতা, বোঝা বয়ে মাথা গিয়েছে ঘাড়ের ভেতর। ভূষণের সেই বিখ্যাত মাথা চৌকো ধরনের বিরাট বড় গামলার মতো। তার চুলগুলো শক্ত তার যেন, কর্কশ আর কাঁচা পাকা, কখনো সে তা আঁচড়ায় না। টিকিটা ঠিক তালুর ওপরে, যেন অকারণে মনে হয় সে পরচুলা পড়ে আছে। টিকি ধরে টান দিলেই সব উঠে বেরিয়ে পড়বে তার ইস্পাতের মতো শক্ত মাথার খুলি। ভূষণ শালতি আস্তে আস্তে বাইতেছিল। দুদিকে সমতল বিলের মাঝখান চিরে খালটা নিচু, বেশ নিচু। পানি কমে এসেছে, তলায় ঠেকেছে। বিল শুকিয়ে খটখটে। দিগন্ত পর্যন্ত সমতল, খোলা, গাছপালা বিশেষ কিছু নেই। ভূষণ ঘাড় উঁচু না করে বিল দেখতে পায় না শালতি থেকে। খালের পাড় বেশ উঁচু, দুপারে যথেষ্ট গাছপালা রয়েছে। বড় বড় জাম কাঁঠালের সঙ্গে সঙ্গে ঝোপঝাড়ও প্রচুর। কোনো ফুলের তীব্র গন্ধ ভূষণের নাকে এসে লাগলো। এপ্রিল মাসের এই ফুল কোনো ঘাস ফুল হতে পারে, ঝোপের মধ্যে লুকানো তারার মতো দেখতে জুঁই ফুলও হতে পারে। কিন্তু ভূষণের মেজাজ তাতে একটুও ভিজল না। সে সামনে খিস্তি করে যাচ্ছে। মাঝে মাঝে ঘাড় উঁচু করে গাছপালার ফাঁক দিয়ে বিলের দিকে চেয়ে সে বলছে, হারামজাদা কমেনকার, বাড়ি আসবি শুধু ভাত গিলতে, শুয়োর। তোর কপালের নেকন খণ্ডাবে কেডা? দুঃখ আছে তোর কপালে, বলে দিলাম। ভূষণের এই একটা মুদ্রা দোষ রয়েছে, সে কাজ করতে করতে অকারণে ঘাড় তুলে দিগন্তের দিকে চেয়ে থাকে, কখনো বা হা করে আকাশ পানে।
কিছুক্ষণ এইভাবে চুপচাপ থেকে আবার ঘাড় নামিয়ে কাজ করে। বহুদিনের অভ্যাস এটা ভূষণের ছিল। আকাশ বা দূরের দিকে চেয়ে কি সে ভাবে সে নিজেই বলতে পারে না। মেজাজ খারাপ হবার অনেকগুলো কারণ রয়েছে অবশ্য। এখনও বিলের মাঝে ধানের নাড়া রয়েছে, যতদূর চোখ যাচ্ছে জড়াজড়ি করে রয়েছে, ধান খুঁটে খুঁটে খাচ্ছে পাখিগুলো। অথচ তার বাড়িতে এক মুঠো ধান নেই। গত বর্ষায় মালিকের কাছ থেকে নেওয়া টাকা ধানে শোধ দিতে গিয়ে ভাগে পাওয়াটা ধান সব শেষ হয়ে গিয়েছে। গরু দুটোকে খেতে দেওয়ার জন্য এক মুঠো খড় পর্যন্ত নেই। ধুঁকছে গরু দুটো। হারামজাদা ছেলেটা পর্যন্ত 5 মিনিট বাড়িতে থাকবে না যে বলদ দুটোকে একটু মাঠের দিকে থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। সকালে সে বেরিয়েছিল একটা কাস্তে হাতে করে, যদি কোনো কাজকর্ম পাওয়া যায়। কাজ সে পেয়েছিল মল্লিক বাড়ির বেড়া বাঁধার কাজ। আপন মনে কাজ করছিল সে। 3টি ছেলে এগিয়ে আসে। ভূষণ ওদের দিকে চেয়ে অবাক হয়ে যায়। পুলিশের হাতে যেমন বন্দুক তেমনই বন্দুক ওদের হাতে। দুজনের খালি গা, লুঙ্গি মালকোছা মেরে পড়া। একজনের গায়ে জামা আছে। খালি গা দুজনকে ভূষণ চিনতে পারল। পাশের গায়ের ছেলে, স্কুলে পড়তো, আজকাল চাষের কাজেই তো করে ভূষণ জানে। জামা গায়ের ছেলেটিকে ভূষণ চেনে না। কি করতিস ও ভূষণ? খালি গায়ে একটা ছেলে বলল। দারুণ ভয় পেয়ে গিয়েছিল ভূষণ। সে কথা বলতে পারল না, ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। আমাদের সঙ্গে আসতে হবে, বুঝেছ? পরিচিত দুইজনের একজন বলে, এই বন্দুক ধরতে হবে, লড়তে হবে এমনি করে। একজন খালি গা তার বন্দুক আকাশের দিকে তাক করলো। করাত করে একটা বিকট আওয়াজ উঠল। ভূষণ চমকে উঠে কাস্তে ফেলে দিল। দিলে তো দেওয়ার করে, কি আওয়াজ বাপরে! ভূষণ কাপা গলায় বলে। জামা গায়ে ছেলেটি এইবার বলে, তার চোখের রং পিঙ্গল, দৃষ্টি চিলের মতো, নাকের দুপাশে কোঁচকানো। সে বলল, দেশ নিজের করে নাও ভূষণ, স্বাধীন করে নাও, পাকিস্তান আর রাখা যাচ্ছে না। ভূষণ কিছু কিছু গণ্ডগোলের কথা শুনেছিল। ঢাকায় নাকি ভারী গোলমাল চলছে, মারামারি কাটাকাটি শুরু হয়ে গিয়েছে, খুলনাতেও হাঙ্গামা চলছে। ভূষণ এসব শুনেছে মাত্র। গণ্ডগোল তো এদেশে লেগেই আছে, তেমনই কিছু হবে হয়তো। এখন সে অস্ত্র দেখে আর বিকট আওয়াজ শুনে খুবই ভয় পেয়ে গেল। সবাইকে আসতে হবে আমাদের সাথে। কি কও, রাইফেল ধরতে পারবা না? জামা গায়ে ছেলেটা আরও এগিয়ে এলো ভূষণের কাছে। শোনো কাকা, তোমার ভয় পেলে কোনো কাজই হবে না। তোমাদের তো অস্ত্র ধরতে হবে। তোমরাই তো 6 কোটি মানুষ আছো এ দেশে। এই তোমরা যারা চাষি, জমি জমা চাষ করো, আমাদের দেশটা শুষে খেয়ে ফেললো শালারা। ভালো ভালো অস্ত্র দিয়ে ঢাকায় খুলনায় সব জায়গায় আমাদের মেরে মেরে শেষ করে দিলে। অস্ত্র না চালালে এখানেও আসবে বেটারা, লুকিয়ে বাঁচবে ভেবেছ? এইসব বলে ছেলে 3টি চলে যায়। ভূষণ ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারে না। পুলিশের বন্দুক ওদের হাতে, এটা ভীষণ সাংঘাতিক কাণ্ড মনে হলো তার কাছে। কাজ করে 1.5 টাকা পেয়েছিল ভূষণ। দুপুরের কড়া রোদে বাড়ি এসেই কিন্তু মেজাজ তার বিগড়ে গেল। গরু দুটো ঠাই দাঁড়িয়ে আছে। দুপুরের রান্না হয়নি, সকালের দুটো ভাত পানিতে ভেজানো ছিল, তাই নিয়ে এলো ভূষণের বউ। ছোট ছেলে দুটো ন্যাংটো হয়ে উঠোনে পিটুলি গাছের ছায়ায় ঘুমোচ্ছে। ভূষণের বাড়ির চারিদিকেই খোলা, পিটুলি গাছটাতেই যা একটু ছায়া হয়েছে, না হলে রোদে পুড়ে যাচ্ছে যেন তার ভিটে। ভূষণ জিজ্ঞেস করলো, হরিদাস কনে? ওর বউ জবাবে বলে যে সকাল থেকেই সে উধাও। এই কথা শুনে ভূষণের খুদে খুদে কটা চোখে যেন আগুন জ্বলে উঠল। ওরে হারামজাদা শুয়োর, ওরে যদি আজ না কাড়িয়ে পুঁতি, আসুক শালার বিটা আজ। গরুর দুটোর কোনো ব্যবস্থা করা গেল না। ভূষণকে দেখে তাদের বড় বড় কালো চোখ আশায় ছকছক করে উঠল। পারলে কিছু খাতি দিস, ভূষণ বউকে বলল। আমি দেব কনেথে? বউ বলল। মুখে মুখে জবাব করিসনি দিনি, যা বললাম পারলে করিস। এই কথা বলে ভূষণ গিয়ে তার শালতিতে উঠেছিল। এপ্রিলের রোদে তেতো খালের ঘোলা পানি গরম হয়ে উঠেছে। বাতাসটাও আগুনের মতো গরম। মাঠের ঘাস পুড়ে যাবার পটপট শব্দ ভূষণ শুনতে পাচ্ছিল।
সে ঘাড় উঁচু করে শুকনো বিলের দিকে অন্যমনস্কের চোখে চেয়ে দেখছিল দিগন্তের কাছ বরাবর দুপুরের তাপ ঝকঝক করছে। সেই সাদা ধোঁয়া পেরিয়ে গ্রামগুলো গভীর সবুজ উঁচু নিচু রেখায় স্থির হয়ে রয়েছে। কিন্তু ভূষণ ব্যাপার স্যাপার কিছুই বুঝে উঠতে পারছে না। কি আরম্ভ হয়েছে দেশে? দুধের ছেলেরা বন্দুক হাতে ঘুরছে। 50 বছর আগে ভূষণ যখন জন্মেছিল এই বিলের ধালের গ্রামে, সরু সরু খালে ক্ষত বিক্ষত কোনাকুনি লম্বালম্বিভাবে ফালা ফালা করে চেরা কিছু আম জাম কাঁঠাল, কিছু ঝোপঝাড় লতাপাতার ছোট ছোট গোলপাতায় ছাওয়া কুড়ে ঘর, কঘর জেলে কুটি কয়েক চাষি পরিবার। এই অসহ্য একঘেয়ে গ্রামে 50 বছর আগে যখন ভূষণ পৃথিবীতে এলো, তারপর থেকে অনেক কিছুই ঘটে গিয়েছে। এই কথা ভূষণ শুনতে পায়, কিন্তু সে নিজে থেকে বিশেষ কিছু বুঝতে পারেনি। খুব ছোটবেলার কথা ভূষণের মনে পড়ে যায়। উঠোনের পূব দিকে ছিল একটা বড় আম গাছ। ভূষণ পরিষ্কার দেখতে পায় গ্রীষ্মকালে লম্বা দুপুরে সে সেই আম গাছের ছায়ায় ন্যাংটা হয়ে শুয়ে আছে। নিজের কোমরের খুনশিটা পর্যন্ত ভূষণের নজর এড়ায় না। ওর বাপের ছিল ঝুলে পড়া কাঁচা পাকা একজোড়া গোঁফ। ভূষণ তার বাবাকেও স্পষ্ট দেখতে পেল। বাবাকে আরও ভালো করে দেখবার জন্যই যেন ভূষণ ঘাড় তুলে বিলের ওপর দিয়ে অনেক দূরে যেয়ে রইল। রোদ এখন পড়ে এসেছে। খালের দুপারে বড় বড় গাছগুলো থেকে ঝিরঝিরি হাওয়া দিতে শুরু করেছে। ভূষণ দেখল কচি নতুন পাতা বেরিয়েছে গাছগুলোয়। জাম গাছের নিচ দিয়ে যেতে একটা ঝমঝম শব্দ এলো বাতাসের। লতাগুলো এগিয়ে এসে খালের পানিতে ঝুলে পড়েছে। আমি তো কিছুই দেখতেছি নে। ভূষণ বিবেচনা করে সিদ্ধান্তে এলো, কি হয়েছে দেশের? এই বিল যেমনকার তেমনই রয়েছে। কেডা এই বিলের মালিক ভগবান জানে। বাবাও যা করতো আমিও তাই করছি। খালের ধারে এই জাম গাছটা পর্যন্ত যেমন তেমনই রয়েছে। ভূষণ তার সেই বিকট অদ্ভুত ধরনের মাথা খুব গম্ভীরভাবে নাড়ল। হারামজাদা হরিদাসটা পর্যন্ত ভূষণ মাথা ঝাঁকি দিয়ে তার মোটা মোটা কর্কশ চুলগুলো মাথার চারপাশে সমানভাবে ছড়িয়ে পড়ে। তেমনি বীর সমকে সে শালতি বাইতে লাগলো। যাচ্ছিল সে পাড়ের কোল ঘেঁষে। তার চোখের ওপর এসে পড়েছিল অগোছালো চুল। খুবই অন্যমনস্ক হয়ে ভূষণ একটা লম্বা ঘাস ছিঁড়তে গেল। ফোঁস করে গর্জন করে উঠে যেন সেই ঘাসটায় ফনা তুলে তার সামনে দুলতে থাকলো। ভূষণ দেখল তেজে একটা গোখরা, লালচি গায়ের রং। খালের পশ্চিম পাড়ে একটা বড় জামরুল গাছের পাশে বিকেলের হালকা রোদে দুলছে। সাপটার খোলা চোখে সূর্যের আলো ঠিকরে পড়ে খুব ছোটোই দুটি বিন্দু ঝিকমিক করছে। ভূষণের মনে পড়ল তার বাপ মরেছিল সাপের কামড়ে। 2 ঘন্টার মধ্যেই মারা গিয়েছিল। ভূষণ তার বাঘের মতো হাতের থাবায় বৈঠা ধরে একটি নিশ্চিত আঘাতে সাপটার কোমর ভেঙে দিল। হিস হিস করে তখনও গর্জন করে যাচ্ছিল সাপটা। ভূষণের শালতি এক দমকায় খালের মাঝখানে চলে এসেছিল। আনন্দে আর আক্রোশে ভূষণের চৌকো মুখ গারদের লোহার দরজার মতো আটকে গেল। তার চোয়ালের পাশে মাংসপেশি কাঁপতে লাগলো। চোখে এপ্রিলের সূর্য ঝিকঝিক করতে শুরু করলো। শালতি আবার পাড়ের কাছে নিয়ে গিয়ে সে সাপটাকে থেতলে দিয়ে এলো। হাট কাছাকাছি চলে এসেছে। ভূষণ পেছনে চেয়ে দেখল খালের পানির উপর পাতের মতো এঁকে বেঁকে বিলের ভিতর দিয়ে দক্ষিণে চলে গিয়েছে। বহুদূর পর্যন্ত কোনো লোকালয় নেই। এই পথটা একলা কতদিন পাড়ি দিতে এসেছে ভূষণ আজ হঠাৎ একটু ভয় করে উঠল তার। হাট থেকে ফিরতে নিশ্চয়ই রাত হয়ে যাবে। হরিদাসকে না পেয়ে সে ফিরবে কেমন করে? এই অদ্ভুত সমস্যায় ভূষণ কিন্তু এর আগে কখনো পড়েনি। হাটের একেবারে মাঝামাঝি গিয়ে রতনের মুদির দোকানের পেছন দিকটায় শালতি বেঁধে রেখে ভূষণ লাউ শাক, কাঁচকলা আর লাউ দুটো মাথায় নিয়ে নেমে এলো। রতনের মুদিখানার উত্তর পাশ দিয়ে একটা ঢালু সুড়িপথ ধরে তরকারির হাটে আসা যায়। সেই পথটা দিয়ে উঠে আসতে গিয়ে বার কতক ভূষণের পা হড়কে গেল। খুবই খাড়াই পথটা। দুপাশে আবার কিছু কাটা ঝোপ আছে। কিছুতেই এগুতে দেয় না। উঠে এসে তরকারির হাটের মুখটায় দাঁড়িয়ে ভূষণ হাঁপতে লাগলো। দেরি হয়ে গিয়েছে তার। হাট অনেকক্ষণ জমে উঠেছে। মানুষে পরিপূর্ণ হয়ে উঠেছে জায়গাটা। আশেপাশের গা থেকে সমর্থকদের প্রায় প্রত্যেকটি পুরুষ মানুষ এসেছে হাটে। ভিড়টা আজ বড্ড বেশি মনে হয় ভূষণের। মানুষের কোলাহলে এমন একটা গম্ভীর শব্দ উঠেছে যে কান ভোঁ ভোঁ করতে থাকে। ভূষণ হঠাৎই দেখতে পেল সামনের চায়ের দোকানটায় হরিদাস আড্ডা দিচ্ছে আর হ্যাঁ হ্যাঁ করে হাসছে।
অসহ্য রাগে ভূষণ কাঁপতে শুরু করে। তার কটা চোখ দুটি জ্বলে ওঠে আর মুখের আকার পুরোপুরি চৌকো হয়ে যায়। ভূষণ নিশ্চয়ই বাঘের মতো গিয়ে হরিদাসের ওপর লাফিয়ে পড়ত, কিন্তু তার মাথায় শাক আর লাউয়ের বোঝা হাতও জোড়া। সে কী করবে ভেবে পেল না। শেষে তড়বড় করে মাথার আর হাতের বোঝা মাটিতে নামিয়ে রেখে ক্রোধে জ্ঞানশূন্য হয়ে ভূষণ দাঁত কিরমির করতে করতে হরিদাসের দিকে ছুটে গেল। দোকানের পৈঠায় দাঁড়িয়ে সে হাঁক দিল, এদিকে আয় হারামজাদা শুয়োর, শালার বিটা পিচেস, আজ তোর একদিন কি আমার একদিন। ভূষণকে দেখে হরিদাসের মুখ শুকিয়ে গিয়েছিল। সে ভয়ে নেমে এসেছিল দোকান থেকে। ভূষণ প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল দোকানের নিচে। নাগালের মধ্যে এলেই হরিদাসের মুন্ডু ছিঁড়ে নেবে এই ভঙ্গিতে। ঠিক তখন একটি গম্ভীর গুড়গুড় শব্দ খালের দিক থেকে ভেসে এলো। ভূষণ জানে এই শব্দ লঞ্চের। লঞ্চ যখন ঘাটে ফেরে এই শব্দ পানির ভেতর থেকে উঠে আসে, কিন্তু এই খালে তো কখনো লঞ্চ আসে না। হরিদাস ততক্ষণে সামনে এসে গিয়েছে। ভূষণ তবু হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে একটি বিকট বোমা ফাটার শব্দে হাট কেঁপে উঠল। ভূষণ দেখতে পেল বড় তেঁতুল গাছটা আমূর থরথরিয়ে উঠল। কিছু কাক বসেছিল ভয়ানক চিৎকার করে ঘুরে ঘুরে উঠতে শুরু করলো। শব্দটা আবার এলো। প্রথমে প্রচণ্ড একটা আওয়াজ, কান ফাটিয়ে দেয়। তারপরে এই লোহার তৈরি কোনো যন্ত্র থেকে বেরোনো একটা পাতলা ও তীক্ষ্ণ ধাতব প্রতিধ্বনি। আওয়াজের সাথে সাথে ভূষণের ধুতি পট করে তার পায়ে বাড়ি খেল। এখন তার পা দুটি যেন মাটিতে আটকে যায়। সামনেই বিহ্বল হরিদাস। হাটের কোলাহল থেমে গেল, স্তব্ধতা নেমে এলো তখন। এই স্তব্ধতাকে বর্ণনা করা যায় না। আকাশ কাঁপিয়ে তোলা আতঙ্ক আর আর্তনাদ সেই স্তব্ধতাকে সানিয়ে তুলেছে আর তার ওজনকে করেছে দুর্বহ। থেকে থেকে সেই ভয়ঙ্কর আওয়াজ চলতে থাকে। প্রথমে ভয়াবহ গম্ভীর গুম, তারপরে ধাতব ধ্বনি, প্রতিধ্বনি চাই। তারপর ভূষণ আর লঞ্চের শব্দ শোনে না। এই নতুন শব্দ শুনতে পায় ফর। জমির নাড়ার ফাঁক দিয়ে খুব দ্রুত পাখা নেড়ে মাটির উপর দিয়েই উড়ে যাওয়ার সময় এক জাতীয় ছোট পাখি যেমন শব্দ করে, শব্দটা অনেকটা তেমনই। এই শব্দ শোনবার পরে হাটের এক প্রান্ত থেকে রক্ত জমানো হাহাকার ভরা চিৎকার কানে আসে। আর হরিদাসের আতঙ্কিত চোখের চাহনি অনুসরণ করে ভূষণ। পেছন ফিরে নদীর দিকে চেয়ে দেখতে পায় গলিপথ। গলিপথ দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠে আসছে একজন মানুষ। তার পরনে খাকি প্যান্ট আর খাকি জামা, মাথায় কপাল ঢাকা টুপি তেরছা করে বসানো, ফর্সা লম্বা পাহাড়ের মতো জোয়ান। ভূষণ মানুষটার চোখের দিকে চাইল। প্রথম জৈবনে সে সুন্দরবনে খুব কাছ থেকে একটি বাঘের একজোড়া চোখ দেখছিল। অতি অতি দ্রুত ভূষণের সেই কথা মনে পড়ে গেল। মানুষটা ভীষণ চিৎকার করছিল, যা বোঝার ক্ষমতা ভূষণের ছিল না। শুধু বেইমান, মালাউন, কাফের এইরকম শব্দ সে শুনে আর এক দৃষ্টি লোকটার হাতের লোহার কালো বেটে বন্দুকটার দিকে চেয়ে থাকে। চোখের পলকে লোকটা যেন দুটো হয়ে গেল। ভূষণ দেখল তার পাশে ঠিক তারই মতো আরেকজন। সুড়িপথ ধরে খটখট শব্দ তুলে একজনের পর একজন উঠে আসছে। ওপরে এসেই নদীর কিনারা বরাবর ওরা ছড়িয়ে গেল এবং এতক্ষণে একটানা শব্দ উঠে এলো, কট কট কট। কান ঝাঝা করতে থাকে। হরিদাস দুপা সরে গিয়েছে। ভূষণ ভেজা চোখের মতো এপ্রিলের আকাশের দিকে চেয়ে রইল একটুক্ষণ অন্যমনস্কের মতো। রোদ তখনও ঝিকিমিক করছে বড় বড় গাছগুলোর মাথায়। আবার একটানা শব্দ উঠল, কট 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 কট। তখন ভূষণ দেখল গোড়া কেটে ফেললে গাছ যেমন তাড়াহুড়ো না করে আস্তে আস্তে মাটিতে শুয়ে পড়ে, মানুষ তেমনি করে মাটিতে গড়িয়ে পড়ছে। এরপরে সে রক্ত দেখতে পায়। কোনো মানুষের মাথা থেকে, কারো পা থেকে, কারো কাঁধ, বুক বা পেট থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটতে থাকে। রক্ত ছোটার কলকল ঝরঝর শব্দটাই যা ভূষণ শুনতে পায় না, কিন্তু দলে দলে মানুষ মাটিতে শুয়ে পড়ছে সেটা সে দেখতে পায়। ভূষণ এতক্ষণ নড়তে পারেনি। হাটের কোনো মানুষও কিছুক্ষণ নড়েনি। হঠাৎ সেই ভয়াবহ স্তব্ধতা কেটে যায়। চিৎকার করতে করতে মানুষজন তীব্র বেগে দৌড়িতে দৌড়িতে মাটিতে হুমড়ি খেয়ে পড়ে। কেউ মুহূর্তের জন্য দাঁড়িয়ে মুখ ফিরিয়ে একবার নদীর দিকে তাকায়, তারপর তলপেট চেপে মাটিতে বসে আর রক্ত ছোটে কলকল ঝনঝন শব্দে।
শানের মতো মসৃণ সাদা পথের ওপর দিয়ে রক্ত এত দ্রুত গড়িয়ে যায় যে তাতে সাদা ফেনা দেখা যায়, কোথাও ঘাস ভিজে যায়। ডগায় রক্তের বিন্দু নিয়ে লম্বা ঘাস দুলতে থাকে। এভাবেই কট 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 শব্দে চলতেই থাকে। এখন বস্তার ওপর বস্তার মতো মানুষের ওপর মানুষ স্তূপকৃত হয়। কেউ প্রবল বেগে হাত পা নাড়ে, কারো চোখের পাতাটি শুধু কাঁপতে কাঁপতে স্থির হয়ে যায়। মানুষেরা এপ্রিলের আকাশের দিকে কঠিন চোখে বা যন্ত্রণার চোখে বা অভিমানের চোখে চেয়ে থাকে। ঈশ্বরের নামে বাতাস চিরে যায়। বহু লোক একসঙ্গে ঈশ্বরকে ডাকে এবং যেটুকু সময় চুপ করে থাকে সেই সময়টার মধ্যে মানুষ ইতস্ত মাটিতে শুয়ে পড়ে। শাকসবজি ভর্তি বাজারের থলে কাঁধে নিয়ে কাত হয়ে এক পা গুটিয়ে কেউ পড়ে থাকে। ৮০ বছরের বুড়ি বুলেট চুরমার হয়ে যাওয়া বুক অগ্রাহ্য করে কোমরে ছেঁড়া কাপড়ের কষিটা আঁটবার জন্য ব্যস্ত হয়ে ওঠে। হরিদাসের হাত ধরে টানতে টানতে ভূষণ এতক্ষণে তেঁতুল গাছটার আড়ালে গিয়ে পৌঁছেছে। ভূষণ আর কোথাও যেতে পারে? সে যেখানে দাঁড়িয়ে শুনল সামনে কটকট শব্দ চলছে, আর এখন হাটের যত দূর চোখ যায় কোথাও কোনো মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় না। অজস্র মানুষ মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে। কেউ কেউ তখনও চিৎকার করছে, ভগবানকে ডাকছে, পানি চাইছে, হাত পা ছুটছে। হাটের ছোট ছোট চালাগুলো গুড়িয়ে ভেঙে পড়ছে মাটিতে। শন শন শব্দে চারিদিকে বুলেট ছুটছে। ভূষণ দেখল এর মধ্যে ২৪-২৫ বছরের একটি মেয়ে তার কালো কুতকুতে বাচ্চা কোলে তেঁতুল গাছটার দিকে এগিয়ে এলো। ঠাস করে একটি শব্দ হলো। মেয়েটি বাচ্চার মাথায় হাত রাখে। ভূষণ দেখে মেয়েটির হাত দিয়ে গল গল করে রক্ত পড়ছে। শেষে রক্ত মেশানো সাদা মগজ বাচ্চাটার মাথা থেকে এসে মায়ের হাতে ভর্তি করে দিল। মেয়েটি ফিরে দাঁড়ালো, বাচ্চার মুখের দিকে চাইল। পাগলের মতো ঝাঁকি দিল তাকে কবার। তারপর অমানসিক তীক্ষ্ণ চিৎকার করে ছুঁড়ে ফেলে দিল বাচ্চাটাকে। দু হাতে ফালা ফালা করে ছিঁড়ে ফেলল তার ময়লা ব্লাউজটাকে। তার দুধে ভরা ফুলে ওঠা স্তন দুটিকে দেখতে পেল ভূষণ। সে সেই বুক দেখিয়ে চেঁচিয়ে উঠল, মার হারামির পুত, খানকির পুত, এইখানে মার। পর মুহূর্তেই পরিপক্ক শিমুল ফলের মতো একটি স্তন ফেটে চৌচির হয়ে গেল। ছিটকে এসে পড়ল তেঁতুল তলায়। আক্রোশপূর্ণ ভয়শূন্য চাউনি নিয়ে সে মরে রইল। এর মধ্যেও ভূষণ হরিদাসকে একটু দূরে দাঁড়িয়ে থাকতে দেখল। তখনই ছুটে সে তার কাছে যাচ্ছিল, কিন্তু হরিদাস হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। ভূষণ ফিরে তাকিয়ে দেখে একবার সামনে এক হাতের মধ্যে সেই মানুষ, হাতে বেটে একটা বন্দুকের মতো জিনিস। ফর্সা বিরাট মুখ ঘামে ভিজে গিয়েছে, রাগে রক্ত যেন ফেটে পড়ছে। খুব কাছ থেকে ভূষণ লোকটার কুতকুতে চোখ দুটো দেখল। তার গায়ের ঘামের গন্ধ পর্যন্ত পেল সে। লোকটা গলা ফাটিয়ে বলল, এই কমেন, তুম মালাউন হ। ভূষণ এইবার আর কিছুই দেখছিল না। তার সেই বাঘ থাবা হাত ইস্পাতের মতো শক্ত হয়ে উঠছিল। সে দুবার লোকটার ফুলে ওঠা গলনানের দিকে তাকালো। চুপচাপ চেয়েই থাকলো একটু সময়। শেষ পর্যন্ত মনস্থির করল ভূষণ, একটি মাত্র প্রচণ্ড লাফে সে হরিদাসের কাছে পৌঁছে গেল। তখন হরিদাসে শুয়ে, সমস্ত শরীর স্থির, শুধু চোখ দুটিতে তখনও আছে জীবনের তাপ। ভূষণ তার মুখের উপর মুখ নিয়ে অতি আদরে ডাকল, বাবা হরিদাস, বাপ আমার, মানিক আমার। এই বলে সে রুক্ষ কর্কশ হাত ছেলের গায়ের মাথায় অতি ধীরে বোলাতে বোলাতে অস্ফুট আবার ডাকল, বাবা হরিদাস। এরপর আবার যখন বিচ্ছিন্নভাবে একটিমাত্র আওয়াজ উঠল কড়াং করে, তখন ভূষণের চৌকো থামের মতো দেহটি বার দুয়েক ঝাঁকি খেয়ে স্থির হয়ে যেতে সে সমস্ত বোধের হাত থেকে মুক্তি পেয়ে গেল। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য।